আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউপি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি নতুন অধ্যায় শিখব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়াল মিল, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 1। শুরুতে আমরা জানি রেওয়াল মিল কাকে বলে বা রেওয়াল মিলটা আসলে কি। রেওয়াল মিল খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য সকল হিসাবের উদ্ধৃতগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই বলা হয় হচ্ছে রেওয়াল মিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেওয়াল মিলটা আসলে কেন করা হয়। আমার গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য বা গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমাদের রেওয়াল মিলটা প্রস্তুত করা হয়। এখন আমরা জানবো যে রেওয়াল মিলটা আসলে কখন প্রস্তুত করা হয়। আমরা সবাই জানি যে হিসাব বিজ্ঞানে প্রথমেই আমরা ম্যাথ করার প্রথমে আমরা কি করি, আমরা প্রথমে হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ করি। লেনদেন চিহ্নিতকরণ করার পরে তারপরে সেই লেনদেনগুলো থেকে আমরা জাবেদা অন্তর্ভুক্ত করি, এবং জাবেদা থেকে আমরা প্রত্যেকটা হিসাবের নামে আলাদা আলাদা ছক করে খতিয়ান প্রস্তুত করি। এরপরে এই খতিয়ান থেকেই ডেবিট উদ্ধৃতগুলো নিয়ে ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্ধৃতগুলো নিয়ে ক্রেডিট দিকে যে বিবরণী প্রস্তুত করা হয় এটাই হলো রেওয়াল মিল। তাহলে এখন এই রেওয়াল মিলটা করলে আসলে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়েছে কিনা। আমরা যখন ডেবিট উদ্ধৃতগুলোকে ডেবিট দিকে এবং ক্রেডিট উদ্ধৃতগুলোকে ক্রেডিট দিকে লিখব, সবার শেষে আমরা ডেবিটগুলোকে যোগ করব এবং ক্রেডিটগুলোকে যোগ করব। করার পরে যদি আমার ডেবিট ক্রেডিট সমান হয় তখনই আমাকে বুঝতে হবে যে আমার রেওয়াল মিল ঠিক হয়েছে। তাহলে আমাদের হিসাব খাতের যে হিসাবগুলো সেই সব কিছু ঠিক আছে। মানে রেওয়াল মিল করার মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের ডেবিট আর ক্রেডিট দুই পাশ হচ্ছে সমান হবে। কখনো কখনো সবকিছু ঠিক থাকার পরেও আমাদের রেওয়াল মিল মিলে না, তখন আমাদের আরেকটা হিসাব আসে অনিশ্চিত হিসাব, যেটা আমরা অঙ্ক করার সময় বুঝতে পারবো। আপাতত আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে ডেবিট দিক আর ক্রেডিট দিক সমান করা। এখন আমরা জানবো যে ডেবিট দিকে আর ক্রেডিট দিকে আমাদের কি বসবে। দেখো আমি নিচে লিখেছি যে সম্পদ ও ব্যয় ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট। হ্যাঁ, এই এই দুইটা জিনিস যদি তোমরা মনে রাখো তাহলেই তোমরা খুব সহজেই ডেবিট আর মানে সহজেই তোমরা হচ্ছে এই ডেবিট রেওয়াল মিলটা তোমরা নির্ণয় করতে পারবে। আমরা জানি যে হিসাব হচ্ছে 5 প্রকার। কি কি? সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। এখন তার মধ্যে সম্পদ আর ব্যয় যাবে ডেবিট দিকে, আয় দায় মালিকানা সত্ত্ব যাবে ক্রেডিট দিকে। এই জিনিসটা যদি তোমরা একটু মুখস্থ করতে পারো তাহলে তোমাদের কাছে রেওয়াল মিলটা খুবই ইজি হয়ে যাবে। শুধুমাত্র এই দুইটা জিনিস, মানে আমাদের সম্পদ আর ব্যয় যাবে কোন দিকে? ডেবিট দিকে। আয় দায় মালিকানা সত্ত্ব যাবে ক্রেডিট দিকে। এই জিনিসটাই তোমরা হচ্ছে সবাই মুখস্থ করবা। যেমন আমি যদি তোমাদের একটু বলি যে আসবাবপত্র, আসবাবপত্র, আচ্ছা এই আসবাবপত্র কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? আসবাবপত্র কথাটা দ্বারা সম্পদ, ব্যয়, আয় দায় মালিকানা সত্ত্ব কোনটা বোঝাচ্ছে? আসবাবপত্র দ্বারা অবশ্যই আমার সম্পদ বোঝাচ্ছে, কারণ আসবাবপত্র আমাদের জন্য দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পত্তি। তাহলে যেহেতু আসবাবপত্র সম্পদ, তাহলে সম্পদ কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। তো নর্মালি আমরা আসবাবপত্রকে ডেবিট দিকে লিখব। আবার যেমন ধরো যদি বলি পাওনাদার, পাওনাদার, এই পাওনাদার কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? পাওনাদার কথাটা দ্বারা বোঝাচ্ছে কিন্তু আমার দায়, তাই না? কারণ এই পাওনাদার মানে হচ্ছে আমাকে টাকা পরিশোধ করতে হবে। তাহলে এই পাওনাদার দিয়ে যেহেতু দায় বোঝায়, তাহলে এই পাওনাদারটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আমরা আমাদের রেওয়াল মিলটা প্রস্তুত করব। শুধুমাত্র আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে আগে যে এটা আমার সম্পদ হবে, ব্যয় হবে, আয় হবে, দায় হবে নাকি মালিকানা সত্ত্ব হবে। এই জিনিসটা আগে চিহ্নিত করব। এরপরে যেটা তোমার কাছে সম্পদ মনে হবে সেটা ডেবিট দিকে, যেটা আয় দায় মালিকানা সত্ত্ব মনে হবে সেটা ক্রেডিট দিকে দিয়ে দিয়ে তারপরে লাস্টে দিয়ে যে যখন আমরা যোগফল করব যদি মিলে যায় তাহলে হচ্ছে এটাই আমাদের রেওয়াল মিল করা শেষ হবে। এরপরে দেখো
আরো একটা বলি যে এটা তো আমি বলেছি যে রেওয়া মিলের মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। এটা আমি প্রথমে বলেছি যে ডেবিট ক্রেডিট যদি মিলে তাহলে হচ্ছে আমাদের মেথড ঠিক আছে, আর যদি না মিলে তাহলে হয়তো কোনো একটা গরমিল আছে। এরপরে দেখো, হিসাব চক্রের পঞ্চম ধাপ হচ্ছে রেওয়া মিল। আমাদের যে হিসাব চক্র আছে, এই হিসাব চক্রের পঞ্চম ধাপে কি আছে? রেওয়া মিল আছে। এটা হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য আমি লিখে রেখেছি। তো আজকে এই পর্যন্তই। আজকে আমি শুধু তোমাদের রেওয়া মিলটা কি এবং এই রেওয়া মিলটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা বললাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে রেওয়া মিলে কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না এবং এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমি হচ্ছে নেক্সট পর্বতে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।